হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। আমি কমল স্যার, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে ক্লাস 9 ও ক্লাস 10 অঙ্ক পড়ানো হয়। এর আগের দিন আমরা পড়েছিলাম ক্লাস 10-এর 4 নম্বর অধ্যায় আয়তঘনক এর 11 নম্বর পর্যন্ত অঙ্ক। আজকে তারপর থেকে আমরা শুরু করব। চলো দেরি না করে তাহলে শুরু করি। দেখো, 12 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, একটি চা এর বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা, 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। বেশ, তাহলে দেখো, এখানে চায়ের বাক্সের ভিতরের, চায়ের বাক্স তো কাঠের বাক্স হবে, একটু মোটা হবে, বাইরে দিলে পরে আয়তনটা পাল্টে যাবে। ওই জন্য ভিতরের ভিতরের যে আয়তনটা বের করবো সেটাই হবে চায়ের আয়তন। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে বাক্সটার আয়তন বের করবো, সেটা হচ্ছে চায়ের আয়তন। এবং চা ভর্তি অবস্থায় বাক্সটার ওজন থেকে আমরা খালি অবস্থায় বাক্সটার ওজনটা বিয়োগ করে দিলে আমরা চায়ের ওজনটা পেয়ে গেলাম। এবার আয়তনকে ওজন দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব। ওজনকে আয়তন দিয়ে ভাগ করতে হবে, সরি। দেখো, 12 নম্বর বাক্সের সমান 7.5 ডেসিমিটার, 7.5 ডেসিমিটার প্রস্থ সমান 6 ডেসিমিটার, উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমিটার। অতএব আয়তন বাক্সের 7.5 গুণিত 6 গুণিত 5.4 ডেসিমিটার। ঠিক আছে, এটা গুণ করে নি। 14 15, 2 গুণ 15, 3 15 45। এটা 45 গুণিত 5.4 ডেসিমিটার কিউব, ঘন ডেসিমিটার। এ হয়েছে চায়ের আয়তন। এবার বাক্স চা সমেত চা ভর্তি বাক্সের ওজন, এখন চা ভর্তি বাক্সের ওজন সমান 52 কিগ্রা 350। তো দশমিক দিয়ে লিখবো 52.350 কেজি। এবং চা বাদে বাক্সের ওজন সমান হচ্ছে 3.75 কেজি। অতএব বাক্সে রাখা চা এর ওজন বিয়োগ করবো আমরা, সমান 0 থেকে 0 বাদ দিয়ে 0, 5 থেকে 5 বাদ দিয়ে 0, 13, 7 7 14, তাহলে 6 13, ধার করেছে এখানে, যোগ দেবো এখানে 4, 48 কেজি। তাহলে এটাই গেল এই আয়তনের চায়ের ওজন। এবার বলেছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। অতএব 45 গুণিত 5.4 ডেসিমিটার চা এর ওজন, এই আয়তনের চায়ের ওজন সমান 48.6 কেজি।
অতএব 1 কিউব চা এর ওজন সমান 48.6 বাই 45 ইন্টু 54 5.4। দেখো কাটবে এগুলো। আচ্ছা, 0.1 ভাগ করে সরিয়ে নি। 7, 8, 6 কেজিকে আমরা হাজার দিয়ে গুণ করে গ্রাম করে দিই। 55 গুণিত 54। এবার কাটাকাটি করবো। 9 দিয়ে যাবে, দেখো 12 আর 6 18, 9 দিয়ে যাবে। 5 9 45, 9 দিয়ে যাবে এটা। 5 9 45 আর 36, 4 9 36, 54 আছে, 54 54 কেটে গেল। 5 10 200 গ্রাম চেয়েছে। অতএব 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন। অতএব 1 ঘন ডেসিমিটার চা এর ওজন সমান 200 গ্রাম। ঠিক আছে, চলে এসো পরের অঙ্কতে, 12 নম্বর অঙ্কতে। তাহলে 12 নম্বর অঙ্কতে দেখো, বাক্সটির ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে। সেখান থেকে আমরা আয়তনটা বের করে নিলাম, গুণ করলাম না, থাক। এবার চা ভর্তি ওজন থেকে চা বাদে খালি বাক্সের ওজনটা বিয়োগ করলে আমরা চায়ের ওজনটা পেয়ে গেলাম। তাহলে আয়তন দিয়ে ওজনকে আমরা ভাগ করে নিলাম। এত ঘন ডেসিমিটার চায়ের ওজন এত গ্রাম, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন আয়তন দিয়ে ভাগ করে নিলাম, সেটা হলো 200 গ্রাম। কেজিতে আছে। এবার চলে এসো 13 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখি। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার, ঠিক আছে, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে x এর মান কত? তাহলে হিসাব করে লিখি। দেখো এখানে প্লেটের বর্গাকার প্লেটের বেধ বলে দিয়েছে x, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে x স্কোয়ার, তার সাথে উচ্চতা দিয়ে 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, এটা দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে সেটার আয়তন পেয়ে গেলাম। সেই আয়তন দিয়ে যদি ওজনকে ভাগ করে নিই, সেই আয়তন দিয়ে ওজনকে ভাগ করে নিলে এর ঘনত্ব পেয়ে গেলাম। 1 ঘন সেমি পিতলের ওজন পেয়ে গেল। এটার সাথেই 8.4 তুলনা করলে, শর্ত অনুসারে তুলনা করলে আমরা এক্স এর মান পেয়ে যাব। 13 নম্বর অঙ্ক। বর্গাকার প্লেটের দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার এবং উচ্চতা সমান 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। অতএব বর্গাকার প্লেটের আয়তন x স্কোয়ার ইন্টু 0.1 সেমি কিউব সমান x স্কোয়ার বাই 10 সেমি কিউব। এটা হলো প্লেটের আয়তন। এবার প্লেটটির ওজন x স্কোয়ার বাই 10 সেমি কিউব। প্লেটের ওজন সমান কত বলে দেওয়া হয়েছে? 4725, ঠিক আছে, 4725 গ্রাম। অতএব 1
ঘন সেমি, সেমি কিউব মানে ঘন সেমি, প্লেটের ওজন সমান 4, 7, 2, 5/x²/10 গ্রাম। এটাকে করে নি 4, 7, 2, 5, 10-এর শূন্যটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই x²। শর্তানুসারে এইটাই সমান হবে 8.4। 7, 2, 5, 0/x² সমান 8.4। এখান থেকে x এর ভ্যালু চাইছে, x² দিকে গুণ হয়ে যাবে, এটা নিচে ভাগ হয়ে যাবে, উল্টে লিখে দেবো x² সমান 8.4। ঠিক আছে, 10 মিটার তুলে নি, x² সমান 4, 7, 2, 5, 0, 0, 8 84। আচ্ছা, ক দিয়ে কাটবে এটা, 8 আর 4 12, 3 দিয়ে কাটবে, 3, 2, 6, 24, 3, 8, 24। ঠিক আছে, 3 দিয়ে কাটি, 3, 1, 3, 17, 3, 5, 15, 16, 17, 22, 3, 7, 21, 15, 3, 5, 15, 0, 0, 7 দিয়ে কেটে যাবে, 7 দিয়ে 4, 7, 28, 7 দুগুণে 14, 17, 7 দুগুণে 14, 35, 5, 7, 35, 0, 0, 4 দিয়ে কেটে যাবে যেহেতু দুটো শূন্য আছে, 4, 5, 20। ঠিক আছে, 4, 5, 20, 25, 4, 6, 24, তারপরে 10, 4 দুগুণে 8, 9, 10, 20, 4, 5, 20, বা x² সমান 5, 6, 5, 6, 2, 5, বা x সমান √5, 6, 2, 5। দেখো, এটার আমরা বর্গমূল করবো, কিন্তু শেষে যদি 2, 5 থাকে, 25 থাকে শেষে, বর্গমূলের শেষে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এটা হবে সেই সংখ্যার বর্গমূল যার শেষে থাকবে 5, কারণ 5, 5, 25 থাকবে। এবার সামনে আছে 56, 56কে পরপর দুটো সংখ্যা দিয়ে আমরা পরপর দুটো সংখ্যা গুণফল আকারে প্রকাশ করব, তার মধ্যে যেটা ছোট সেটা এখানে বসবে। তারপরে দেখো 7, 8, 56, 7 ছোট, পরপর দুটো সংখ্যা 7 গুণিত 8 সমান 56, তাহলে এর মধ্যে ছোটটা এখানে বসে যাবে 75। তাহলে x এর মান হবে 75। এখানে বলেছে অঙ্কতে কি চেয়েছে, তাহলে x এর মান কত হয়েছে, তাহলে x এর মান হবে সমান 75 সেমি। এই গেল 4 নম্বর অঙ্ক। এখানে একটা প্লেট বলে দেওয়া হয়েছিল, প্লেটের বর্গাকার প্লেট, এর দৈর্ঘ্য প্রস্থ দুটি সমান, সেটা এক্স বলে দিয়েছিল, এবং উচ্চতাটা 1 mm মানে 0.1 সেন্টিমিটার। সেখান থেকে আয়তন বের করলাম, এবং সেই আয়তনের ওজনটা বলেছে, তাহলে 1 ঘন সেমি আয়তনের ওজনটা বের করলাম, সেখান থেকে প্রশ্নে দেওয়া শর্তের সমান করে আমরা এক্স এর মানটা পেয়ে গেলাম। খুবই সহজ। চলো পরের অঙ্কগুলো দেখে নিই। এবার দেখো 14 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে 30টা গর্ত খুঁড়েছে। ঠিক আছে, সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 8 মিটার হয়, এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে, তবে প্রতিটি গর্তের গভীরতা, আচ্ছা 30টি, একটি গর্তের আমরা আয়তন বের করবো, গভীরতাটা ধরে নেব h, ঠিক আছে, বা d মিটার,
ডি ফর ডেপথ সেটা ধরে নিয়ে আমরা একটি গর্তের আয়তন বের করবো, সেখান থেকে 30টি গর্তের আয়তনটা বের করবো। সেই 30টি গর্তের আয়তনের সাথেই এই শর্ত 2520 সমান করে দিলেই আমরা ডি এর মান পেয়ে যাব। 14 নম্বর অঙ্ক, গর্তের দৈর্ঘ্য সমান 14 মিটার, প্রস্থ সমান 8 মিটার, 8 মিটার গভীরতা এবং গভীরতা সমান ডি মিটার, ধরি লিখে দিলাম। অতএব একটি গর্তের আয়তন সমান 14 গুণিত 8 গুণিত এক্স মিটার কিউব হলো। অতএব 30টি গর্তের আয়তন সমান 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এক্স মিটার কিউব। এইটাই বলেছে শর্তানুসারে, এটাই সমান হবে মোট আয়তনের 2520। আমাদের শর্তানুসারে 30 গুণিত 14 গুণিত 8 গুণিত এক্স সমান 2520, বা এক্স এর মান এখান থেকে আমরা সহজেই পেয়ে যাব 2520 বাই 30 গুণিত 14 গুণিত 8। দেখো 0 0 5 6 7 8 9 চলে যাবে 3 দিয়ে, 3 8 24, 3 4 12, 5 14 17 6 14 84, 2 দিয়ে যাবে 3 4, এক্স সমান 3 4। তাহলে প্রতিটি গর্তের গভীরতা সমান 3/4 মিটার। এটাকে যদি আমরা ভগ্নাংশ থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসি, 3/4 ইন্টু 100 সেমি 4 25 75 সেমি। এই গেল অঙ্ক, 14 নম্বর অঙ্ক। প্রতিটি গর্তের গভীরতা কত সেটা আমাদের চেয়েছিল। দেখো, আচ্ছা এখানে আমরা ডি ধরেছিলাম, আচ্ছা এখানে অঙ্ক হয়ে গেছে এক্স দিয়ে, ঠিক আছে, ওকে এক্সই ধরে নিলাম। তোমরা একটু কারেকশন করে নেবে, গর্তের গভীরতা এক্স মিটার ধরেছে, এবার এক্স দিয়ে অঙ্ক করেছি। আমরা সাধারণত এক্স ধরে অঙ্ক করি। চলো এবার বলেছে 15 নম্বর অঙ্ক, ঘনাকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য, ঘনাকাকৃতি চৌবাচ্চা 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করি। আচ্ছা দেখো, 64 বালতি জল তুলেছে, জল তোলার পরে আর পড়ে আছে 1/3 অংশ চৌবাচ্চাতে, তাহলে কত অংশ তুলেছে? 2/3 অংশ জল তুলেছে। এবার চৌবাচ্চাটির ঘনাকাকৃতি চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য যেহেতু বলে দিয়েছে, সেখান থেকে আমরা আয়তনটা বের করব। সেই আয়তনের 2/3 অংশ সমান হবে 64 বালতি জলের আয়তনের সমান, এবং এক বালতি জলের আয়তন আমরা ধরে নেবো এক্স, ধরে নেবো এক্স লিটার। দেখো এখানে হয়ে যাবে, সেমিটা কেটে গেল, 14, এটা 15 নম্বর অঙ্ক। চৌবাচ্চাটির ঘনকাকৃতি
বাহুর দৈর্ঘ্য সমান 1.2 মিটার সমান 12 ডেসিমিটার। অতএব ঘনাকৃতির চৌবাচ্চাটির আয়তন সমান 12 × 12 × 12 ডেসিমিটার কিউব। অতএব চৌবাচ্চাটির 2/3 অংশ বা আয়তনের 1/3 অংশ পড়ে থাকবে, তার আমরা 2/3 অংশ তুলে নিয়েছে। আয়তনের 2/3 অংশ সমান 2/3 গুণিত 12 × 12 × 12। আচ্ছা, ডেসিমিটার কিউব, ঘন ডেসিমিটার, এটাই মানে হচ্ছে লিটার। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। 3×4=12 সমান 8 × 12 × 12 লিটার। এবার আমরা ধরে নেব, ধরি একটি বালতির আয়তন সমান x লিটার। ধরি একটি বালতির আয়তন সমান x লিটার। অতএব 64টি বালতির আয়তন সমান 64x লিটার। শর্তানুসারে এটাই সমান এটা। x সমান 64 বালতির আয়তন বলেছে, ঠিক আছে। প্রতি বালতিতে কত লিটার জল ধরে? 8 × 12 × 12 বা x সমান 8 × 12 × 12 64। 8 8 এ 64, 4 3 এ 2 6 3 6 18, x সমান 3 6 18। তাহলে প্রতিটি বালতির আয়তন 18 লিটার আমাদের চেয়েছে। প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে? অতএব তে 18 লিটার জল ধরে। এই গেল উত্তর। দেখো, এখানে বলে দেওয়া আছে ঘনক আকৃতির চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য, বলে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য মিটারে ছিল, মিটার থেকে আমরা ডেসিমিটার নিয়ে এলাম, কারণ ঘন ডেসিমিটার সমান লিটার হবে। সেখান থেকে আমরা আয়তন বের করে নিলাম। এবার 64 বালতি জল তুলে নেওয়ার পর পড়ে থাকবে 1/3 অংশ চৌবাচ্চাতে জল। চৌবাচ্চাটি প্রথমে ভর্তি ছিল, তার মানে 1/3 অংশ পড়ে থাকলে 2/3 অংশ আমরা তুলে নিয়েছি। তাহলে মোট আয়তনের চৌবাচ্চার 2/3 অংশ সেটা বের করলাম, সেটাই 64 বালতি জলের আয়তনের সমান। তাহলে প্রতিটি বালতি আয়তন আমরা x ধরলে 64 বালতির আয়তন 64 × x লিটার হবে, সেটাই আমরা সমান করেছি 2/3 অংশের আয়তনের সাথে। সেখান থেকে আমরা x এর মান 18 লিটার পেয়ে গেলাম। চলে এসো পরের অঙ্কতে। এবার দেখো 16 নম্বর অঙ্ক। এক গ্রোস দেশলাই বাক্সে একটি প্যাকেটের দৈর্ঘ্য, হ্যাঁ দেশলাই খাবেন না, হ্যাঁ, এক গ্রোস দেশলাই বাক্স, একটা দেশলাই প্যাকেটের একটা বাক্স আছে। সেই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার ও 0.9 ডেসিমিটার হলে দেশলাই বাক্সের আয়তন কত? একটি দেশলাই বাক্স, মানে একটা ছোট দেশলাই বাক্স যেটা আমরা ব্যবহার করি, তার আয়তন কত? এখানে বলেছে এক গ্রোস সমান 12 ডজন, আর 1 ডজন সমান 12টি। ঠিক আছে, তাহলে এর মধ্যে 12 × 12 সমান 144টি দেশলাইয়ের প্যাকেট আছে, দেশলাই বাক্স আছে। তাহলে বাক্সটার মোট আয়তনকে 12 × 12 দিয়ে ভাগ করে দিলে পরে একটি দেশলাইয়ের আমরা আয়তন পেয়ে যাব। কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার হয়, তবে উচ্চতা কত হবে? বেশ, উচ্চতাটাকে আমরা যদি এইচ ধরে নিই, তো এখান থেকে একটা আয়তন বের করবো, সেই আয়তন ওই আগের আয়তন বের করা আয়তনের সাথে সমান করলে আমরা উচ্চতাটা পেয়ে যাব। সহজ অঙ্ক। দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য 16 নম্বরটা লিখে নেব। দেশলাই
বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য সমান কত বলেছে? 2.8 ডেসিমিটার। 2.8 ডেসিমিটার সমান 28 সেন্টিমিটার। প্রস্থ সমান 1.5 ডেসিমিটার সমান 15 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 0.9 ডেসিমিটার সমান 9 সেন্টিমিটার হলো। অতএব বাক্সের আয়তন সমান 28 গুণিত 15 গুণিত 9 সেমি কিউব। অতএব দেখো 140, 12 গুণিত 12, 12 গুণিত 12টি দেশলাই এর আয়তন সমান 28 গুণিত 15 গুণিত 9 সেমি কিউব। এইগুলো তো তোমরা ক্যালকুলেশন করবে না, কাটাকাটি করে ক্যালকুলেশনটা সহজ হবে। অতএব একটি দেশলাই এর আয়তন সমান 28 গুণিত 15 গুণিত 9, 12 গুণিত 12। আচ্ছা, 3 3 9, 3 4 12, 4 7 28, 3 4 12, তাহলে 7 15 105। 105কে 4 দিয়ে, ঠিক আছে, আর 4 দিয়ে কাটবে না। 105কে 105 বাই 4 সেমি কিউব সমান 4 দুগুণে 8, 9 10, 25, 4 6 24, 25, 4 দুগুণে 8, 4 5 সেমি কিউব। অতএব একটি দেশলাই বাক্সের আয়তন, অতএব একটি দেশলাই প্যাকেটের আয়তন সমান 26.25 সেমি কিউব। এবার বলেছেন এখন একটি দেশলাই প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা ধরে নেব। এখন একটি দেশলাই প্যাকেটের দৈর্ঘ্য সমান কত বলেছে? দেশলাই প্যাকেটের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। প্রস্থ সমান 3.5 সেন্টিমিটার এবং উচ্চতা ধরি h সেন্টিমিটার। অতএব আয়তন সমান 5 গুণিত 3.5 গুণিত h সেমি কিউব। শতাংশে এটাই সমান হবে এইটা, ঠিক আছে। অতএব শর্তানুসারে এইটাই সমান হবে 5 গুণিত 3.5 গুণিত h সমান হবে 26.25 বা h সমান হবে 26.25 বাই 5 গুণিত 3.5। আচ্ছা, 5 দিয়ে কেটে যাবে, 5 5 এ 25, 12, 5 2 এ 10, 12 5 5 এ 25, 5.25। আচ্ছা, দশমিক সরিয়ে নিই আমরা, দেখে নিই। h 5 2 5 নিচে 3 5 0। দেখো কত দিয়ে যাবে এটা? 35 দিয়ে দেখি,
35 কে 35 থাকলো, 17 175, 5 35 175, 10 5 দিয়ে 3 2 সমান 3/2 বা এইচ সমান 1.5। অতএব দেশলাই বাক্সের উচ্চতা এখানে লিখে দিই। অতএব দেশলাই বাক্সের উচ্চতা সমান 1.5 সেমি। এই গেল। দেখো এটা এইচ সমান 1.5 লেখা আছে, দেখতে পাওয়া যাচ্ছে হয়তো। ঠিক আছে, এখানে আমরা কি দেখলাম, দেশলাইয়ের বড় একটা প্যাকেট আছে, সেই প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে আছে, সেখান থেকে আমরা আয়তন বের করলাম। সেটাতে 12 × 12 144টি দেশলাই আছে। তাহলে প্রতিটা দেশলাইয়ের আয়তন কি হবে, সেই মোট আয়তনকে 144 দিয়ে ভাগ করে যেটা পেলাম 26.25 ঘন সেমি। এবার একটি দেশলাই এর দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা কত সেটা বের করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা ধরে নিলাম, সেখান থেকে আমরা আয়তন বের করলাম। সেই আয়তনই যে আয়তন আগে পাওয়া গেল তার সাথে তুলনা করলাম শতাংশে দিয়ে, সেখান থেকে আয়তনের সেখান থেকে হাইটের মানটা আমরা পেয়ে গেলাম 1.5 সেন্টিমিটার। চলে এসো 17 নম্বর অঙ্কতে। দেখো 17 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 2.1 মিটার দৈর্ঘ্য 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। বেশ, চৌবাচ্চাটির দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। দেখো এখানে কিন্তু ট্রিক আছে। হ্যাঁ, এর চৌবাচ্চাটির উচ্চতা কত সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। এখানে আয়তন 630 লিটার আয়তনের জন্য তার উচ্চতা কতটা বাড়বে সেইটুকু আমরা যদি ধরে নিই, দৈর্ঘ্য প্রস্থ তো বলে দিয়ে আছে, তার সাথে যদি উচ্চতাটা 630 লিটার জল ঢাললে উচ্চতা এইচ মিটার বাড়বে বা এইচ ডেসিমিটার বাড়বে, এটা আমরা যদি ধরে নিই, সেখান থেকে এইচ ডেসিমিটার দিয়ে আমরা আয়তন বের করে নেবো, সেটা 630-এর সাথে সমান করলেই আমরা এইচ এর মান আমরা পেয়ে যাবো। দেখো 17 নম্বর অঙ্ক। চৌবাচ্চাটা দৈর্ঘ্য প্রস্থ লিখে নেব। ধরি 630 লিটার জল ঢাললে আচ্ছা, এটা লিখবো না, প্রথমে চৌবাচ্চাটি ঢাললে চৌবাচ্চাটির বাচ্চাটির উচ্চতা সমান এক্স ডেসিমিটার বৃদ্ধি পায়। এখন চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান কত বলেছে, 2.1 মিটার। 2.1 মিটার সমান 21 ডেসিমিটার। চৌবাচ্চাটির প্রস্থ সমান 1.5 মিটার। 1.5 মিটার সমান 15 ডেসিমিটার। অতএব আয়তন এক্স ডেসিমিটার উচ্চতার জন্য আয়তন এক্স ডেসিমিটার উচ্চতার জন্য আয়তন সমান 21 গুণিত 15 গুণিত এক্স ডেসিমিটার কিউব। ঠিক আছে।
ডেসিমিটার কিউব সমানই হচ্ছে লিটার, তাহলে এইটার সমানই 630। অতএব 21 গুণিত 15 গুণিত এক্স সমান 630, বা এক্স সমান 630/21 গুণিত 15। আচ্ছা 21 দিয়ে 3, 21 63, ব্যাস 15, 15 দিয়ে 30, এক্স সমান 2। তাহলে কি ধরেছিলাম, উচ্চতা 2 ডেসিমিটার বৃদ্ধি হবে। অতএব জল তলের উচ্চতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই গেল আমাদের 17 নম্বর অঙ্ক, যেখানে বলে দেওয়া হয়েছে একটা চৌবাচ্চার দৈর্ঘ্য বলে দিয়েছে, উচ্চতা বলে দেয়নি। কিন্তু 630 লিটার জল ঢাললে তার উচ্চতা আমরা ধরে নিলাম এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে। সেই এক্স ডেসিমিটারের জন্য আয়তন কত সেটাই বের করলাম, সেটাই 630 সাথে সমান করেই আমরা এক্স এর মান 2 পেয়ে গেলাম। ব্যাস, এটাই আমাদের সহজ অঙ্ক। চলে এসো পরের অঙ্ক দেখে নিই আমরা। এখন আমরা 18 নম্বর অঙ্কটা দেখে নেব। 18 নম্বর অঙ্কতে কি বলেছে দেখো, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো কি বলেছে, একটা মাঠ আছে, অঙ্ক হচ্ছে 18টা, 18 অঙ্ক। একটা মাঠ আছে, এই ধরনের একটা মাঠ, যার দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। 4 কোণায় ভিতর দিকে 4টি 4 মিটার বাহু বিশিষ্ট ঘনকাকৃতি পিলার কাটা হলো। 4 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 4 মিটার গভীরতা। ঠিক আছে, দিয়ে একটা ঘনকাকৃতি পিলার কাটা হলো 4 কোণায় 4টে। যে সেই পিলারের জন্য যে মাটিটা ওখান থেকে উঠে আসবে, সেই মাটিটাই এই বাকি মাঠে ফেলে দেওয়া হবে। তাহলে মাঠের ক্ষেত্রফলটা প্রথমে বের করব, সেই ক্ষেত্রফল থেকে 4টি পিলারের জন্য যে খোঁড়া গর্ত, সেই ক্ষেত্রফলটা বাদ দিব। বাদ দিয়ে যে বাকি ক্ষেত্রফল থাকবে, সেই ক্ষেত্রফলের উপরে মাটিগুলো তুলে আমরা ফেলবো, কারণ গর্তের মধ্যে তো মাটি ফেলবো না আমরা। ঠিক আছে, তাহলে দেখা গেল কতটা উঁচু হবে, মাঠটি কতটা উঁচু হবে সেটা আমাদেরকে বের করতে চেয়েছে। সেই জন্য কি করবো আমরা, প্রতিটি পিলারের ঘনত্ব বের করে নেবো। তাহলে 4টি পিলারের জন্য 4টি পিলারের ঘনত্ব আমরা বের করে নেবো, সেটার সাথে সমান করবো মাঠের দৈর্ঘ্য প্রস্থ যে ক্ষেত্রফল আছে তার সাথে উচ্চতা গুণ করে, ব্যাস তাহলে হয়ে গেল। মাঠটির দৈর্ঘ্য সমান 20 মিটার, প্রস্থ সমান 15 মিটার। অতএব ক্ষেত্রফল সমান 20 গুণিত 15 মিটার স্কোয়ার, 300 মিটার স্কোয়ার বা বর্গ মিটার, মিটার স্কোয়ারে লিখি, হলো। তাহলে পুরো মাঠটির ক্ষেত্রফল, এবার মাঠটির ক্ষেত্রফল থেকে 4 কোণায় 4টি যে পিলারের ক্ষেত্রফল বাদ দেব। 4 কোণে 4টি, আচ্ছা লিখে নিই এখন। 4 কোণে 4টি 4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি পিলারের জায়গা বাদে বাকি মাঠের ক্ষেত্রফল সমান
4 কোণে 4টি, 4টি জন্য 4টে এবং 4-এর স্কোয়ার, মিটারের স্কোয়ার, বাংলাতে লিখি মিটারের স্কোয়ার, সমান 4×4 16, 4×16 64 বর্গমিটার বা মিটার স্কোয়ার। এই 64 মিটার স্কোয়ার বা বর্গমিটার এই মোট মাঠের ক্ষেত্রফল থেকে বিয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, এই এখন 4 কোণে 4টি 4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকৃতি পিলারের জায়গা বাদে বাকি মাঠের ক্ষেত্রফল, তাহলে এখান থেকে বিয়োগই করে নিই। সমান 300 বিয়োগ এটা হলো 300 বিয়োগ 64 মিটার স্কোয়ার সমান 236 মিটারের স্কোয়ার। এই গেল এই বাকি মাঠ পিলারের জায়গার বাদে বাকি মাঠের ক্ষেত্রফল। এখন 4টি পিলারের 4টি ঘনকাকৃতি পিলারের আয়তন এখন কাকৃতি পিলারের আয়তন সমান 4 গুণিত 4-এর কিউব মিটার কিউব সমান 4 গুণিত 64 মিটার কিউব ঘনমিটার 6×4 = 24 256 মিটার কিউব হয়েছে। এবার এই 256 ঘনমিটার মাটি 236 বর্গমিটার জমির উপরে ফেললে এখন 256 মিটার কিউব মাটি 236 মিটার স্কোয়ার জায়গার উপর ফেললে জায়গাটির উচ্চতা বৃদ্ধি পাবে সমান x মিটার, এটা আমরা ধরে নিই। অতএব এই 256 সমান হবে 236 গুণিত x, অতএব 236 গুণিত x সমান 256 বা x সমান 256/236। দেখো 4 দিয়ে যাবে, 4 6 24, ষোলো 4×4 = 16, 64, 4×5 = 20, 36, 4×9 = 36, আর যাবে না 64/59, এটাকে করে নিই। x সমান 1, 59কে 1×59 দিলে পরে এটা হয় 5×59। অতএব মাঠটির উচ্চতা কত বৃদ্ধি পাবে? 1.5×59 মিটার। এটা 1.5×59 মিটার বৃদ্ধি পাবে। এই গেল 18 নম্বর অঙ্ক। দেখো 18 নম্বর অঙ্কটা বুঝে নি। একটা মাঠ আছে, মাঠের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, সেখান থেকে মাঠের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এবার মাঠের 4টি কোণে 4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার পিলার খোঁড়া হবে এবং তার গভীরতা হবে 4 মিটার, ঠিক আছে। তো 4 কোণে 4 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র যদি বাদ দিয়ে দিই, তাহলে যেই ক্ষেত্রফলটা বাকি থাকে পিলারের জায়গাগুলো বাদ দিই, সেটা হচ্ছে 236 বর্গমিটার। এবার 4 কোণায় 4টি করে যে পিলার আছে, তার ঘনাকাকৃতি পিলার
4 মিটার, 4 মিটার এবং 4 মিটার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা তিনটেই 4 মিটার। ঘনকের ক্ষেত্রে মানে ঘনক, সেখান থেকে ওর আয়তন পেয়ে যাব 4 কিউব, আর 4টি আছে বলে 4 দিয়ে গুণ, এখান থেকে 4টির জন্য মোট আয়তন পেলাম 256 ঘনমিটার। এই 256 ঘনমিটার মাটি যদি আমরা 236 বর্গমিটার জায়গার উপরে ফেলি, তাহলে উচ্চতা যদি বাড়ে x মিটার, তাহলে 236 সাথে x গুণ করলে তার আয়তন পেয়ে গেলাম। সেই আয়তনই 256 সাথে সমান হলো, সেখান থেকে x এর মান খুব সহজে পেয়ে গেলাম। চলো 19 অঙ্কটা দেখে নি। দেখো 19 অঙ্কতে কি বলা হয়েছে, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কতটা গভীর করতে হবে সেটা হিসাব করে বের করতে হবে আমাদেরকে। তাহলে একটা জমি আছে যার দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, তাকে উঁচু করতে হবে 6.5 ডেসিমিটার। এখানে ডেসিমিটার থেকে মিটার নিয়ে যেতে হবে, একইভাবে অঙ্ক করতে হবে। ঠিক আছে, কেন উঁচু করতে হবে? হয়তো বর্ষাকালে জমিতে জল উঠে যায়, ওই জন্য ফসল ভালো হয় না, তাই ওরা ভেবেছে যে একটা পাশে পুকুর কেটে নেবো, সেই পুকুরের মাটিটাই তুলে দেবো জমিতে, তাহলে পুকুরে মাছ চাষ হবে, জমিতে সবজিও চাষ হবে। ঠিক আছে, বেশ, তাহলে চলো 19 নম্বর অঙ্কটা দেখে নিই। জমির 19 নম্বর অঙ্ক, জমিটির দৈর্ঘ্য সমান 48 মিটার, প্রস্থ সমান 31.5 মিটার, 31.5 মিটার এবং উচ্চতা হবে 6.5 ডেসিমিটার সমান 0.65 মিটার। অতএব আয়তন, মাটির আয়তন সমান 48 গুণিত 31.5 গুণিত 0.65 মিটার কিউব। এই অবস্থায় রেখে দেবো, আমরা গুণ করবো না। ঠিক আছে, এবার পাশে যে গর্তটা খোঁড়া হবে, গর্তটির দেখো এখন গর্তটির দৈর্ঘ্য সমান কত বলেছে, 27 মিটার লম্বা, 18.2 মিটার চওড়া, 27 মিটার, প্রস্থ হচ্ছে 18.2 মিটার এবং গভীরতা সমান x মিটার। এটা ধরে নিই, এটা ধরে নিলাম x মিটার গভীরতা। তাহলে এটার আয়তন সমান 27 গুণিত 18.2 গুণিত x মিটার কিউব। শর্তানুসারে এই আয়তন আর এই আয়তন সমান হবে, শর্তানুসারে 27 গুণিত 18.2 গুণিত x সমান 48 গুণিত 31.5 গুণিত 0.65, বা x রেখে বাদ বাকি সব ওই পাশে যাবে। 48 গুণিত 31.5 গুণিত 0.65 আর 27 গুণিত 18.2। এবার দশমিকগুলোকে আমরা উঠে নেব। দশমিকগুলোকে যদি উঠিয়ে দিই তাহলে কি হবে, উপরে 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক, আর নিচে তাহলে 3 ঘর দশমিক সরবে। গুণিত এই 315 65, নিচে 27 গুণিত, এখানে 1 ঘর সরবে, এখানে 1 ঘর সরবে,
1 8 2 182, এখানে 2 ঘর 16, তাই নিচে একটা 100। বেশ, এবার কাটাকাটি পড়ব। দেখো 3 দিয়ে, 3 9 27, 3 16 48। আচ্ছা 5 8 9, এটা 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 9 27, ঠিক আছে, 45, 5 9 45। এবার যেটা হবে, এটা দেখি 2 দিয়ে চলে যাবে, এটা 8 9 2 18 91, 7 দিয়ে যাবে, 5 7 35, 7 13 91, 5 13 65, 5 20 5 4 20 4 2 8। তাহলে থাকলো শুধু 2। আচ্ছা, বা x সমান, বা x সমান 2। অতএব পাশের গর্তটি কতটা গভীর করতে হবে? পাশের গর্তটি 2 মিটার গভীর করতে হবে। গর্তটি 2 মিটার গভীর করতে হবে। 19 নম্বর অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই ভালো করে। একটা জমি আছে, নিচু জমি সাধারণত, জমিটার দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে এবং জমিটাতে কতটা উঁচু করতে হবে সেটা বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ সেই উচ্চতার জন্য আমরা কত আয়তনের মাটি প্রয়োজন হবে সেটা আমরা বের করে নিলাম, আয়তন সময়টা বের করে নিলাম। এবার সেই মাটিটাই পাশে একটা জমি আছে, সেটা একটু গর্ত করবে। সেই জমিটার দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ 18.2 মিটার হলো। সেই জমিটা কতটা গভীর করলে সেই মাটিটা দিয়ে ওই আয়তনটা পূর্ণ হবে, আমরা জানি না কতটা গভীর করতে হবে, সেটা ধরে নিলাম। তাহলে সেই গভীরতাটা ধরে নিয়ে, দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা ধরে নিয়ে যে আয়তনটা পাওয়া যাবে, সেই আয়তনের সাথে যে জমিতে যে আয়তন বৃদ্ধি করা হলো সেই আয়তন সমান করে দিতে হবে। সমান করে দিয়ে সেখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে এক্স এর মানটা পেয়ে গেলাম। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের অঙ্ক নিয়ে পরের ক্লাসে। দেখার জন্য ধন্যবাদ। বাই।